আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সম্পূর্ণ গাইডলাইন ও ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা এর আগে বিশেষ করে পিএইচডি টু এইচটিএমএল এর যদি কথা বলি, সেখানে এইচটিএমএল, সিএসএস অর্থাৎ আমাদের যে কোর্স মডিউলের যেটা বলছিলাম, আমরা যদি তাকাই, এইচটিএমএল আমাদের শেখা হয়ে গেছে, সিএসএস শেখা হয়েছে, ফটোশপ আপনারা পারেন, বুটস্ট্র্যাপও আপনারা পারেন এবং রেসপন্সিভ ওয়েবসাইটই তৈরি করতে পারেন। এখন আমাদের আছে জাভাস্ক্রিপ্ট যে করি, তারপরে আমরা পিএইচপি, মাইস্কুল, ওয়ার্ডপ্রেস ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট আর যে করি এই বিষয়গুলো নিয়ে। তো শুরুতে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্ট বলতে আমরা কি বুঝি? জাভাস্ক্রিপ্ট কি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইচটিএমএল, সিএসএস কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এগুলো যদি বলি, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু অনেকের ধারণা কি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হলো সেখানে ডাটাবেস থাকবে, ডাটাবেস থেকে তথ্যগুলো আসবে, ডাটাবেসে তথ্য যাবে, এরকম কিছু। এই এই টাইপের যেটা, সেটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে না। প্রোগ্রাম বলতে বুঝি কি? একটা কিছু তৈরি করা, সেটা ডাটাবেসে থাকতে হবে এরকম না। যেমন জাভাস্ক্রিপ্ট, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু ডাটাবেস রিলেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটাকে বলা হয় ব্রাউজার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটার ক্ষমতা ব্রাউজারের ভিতরে সীমাবদ্ধ। ব্রাউজারের ভিতরে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তো উদাহরণ হিসেবে আমরা যদি বলি, একটা ওয়েবসাইটে যেমন যদি স্লাইডার আপনাকে অ্যাড করতে হয়, একটার পর একটা ইমেজ গুলো আসবে এরকম। আবার দেখা যায় একটা রেজিস্ট্রেশন যে ফর্ম করে, সেই ফর্মটাকে ভ্যালিডেশন করতে হয়, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় এরকম। তবে জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক আছে, দেখা যায় ওগুলা ওই ফ্রেমওয়ার্কে যে ডাটাবেস থেকে কিছু ডাটা কোয়েরি করে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে মানে বেসিক কিছু কাজ। বাট মেইনলি জাভাস্ক্রিপ্ট র কোডিং এর যদি কথা বলি, বা জাভাস্ক্রিপ্টের আসলে অরিজিনাল যদি কাজের কথা বলি, সেটা হলো ব্রাউজারের ভিতরে স্ক্রিপ্ট টাইপের কিছু কাজ করানোর জন্য বা প্রোগ্রাম তৈরি করার জন্য হলো এই জাভাস্ক্রিপ্ট। ডাটাবেস নিয়ে আমাদের এখন কোনো চিন্তা করতে হবে না। তো আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা শিখবো, বা ব্যবহার করা দেখবো কিভাবে ব্যবহার করতে পারি। তো শেখার আগে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট শুরু করার ক্ষেত্রে আপনাদের একটু বলি, যখন সিএসএস নিয়ে আমরা কাজ করছি, এইচটিএমএল ছাড়া সিএসএস ফাইল কি রান করা যায়? মানে রান করলে কোনো মানে আউটপুট বা ওরকম কিছু দেখা যায়? শুধু সিএসএস করা আছে, সিএসএস গুলো দেখা যায় স্যার। সিএসএস গুলো দেখা যায়, বাট কোনো মানে আউটপুট আসে? না স্যার, এইচটিএমএল তো দরকার, এইচটিএমএল এর উপরে বেস করেই তো সিএসএস টা কাজ করে নাকি? এইচটিএমএল লেখাটাকে সুন্দর করার জন্য আমরা সিএসএস ব্যবহার করি। এরকমই আমাদের একটা এইচটিএমএল ফাইল দরকার হবে, সেটার উপর বেস করে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। যেমন একটা ফাইল তৈরি করলাম index.html, আমরা এটা এডিটরে ওপেন করলাম। HTML5 এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা নিয়ে আসলাম। তো আমরা এইভাবে নিয়ে আসলাম। এখন একটা জিনিস যদি চিন্তা করেন, দেখবেন যে কিছুটা সিএসএস এর সাথে মানে লেখার ধরনের মানে থিমের একটা মিল আছে। কল্পনা করেন H2 একটা ট্যাগ লিখলাম, এই H2 ট্যাগটাকে যদি ডিজাইন করতে যাই, তাহলে আমরা কি করতাম? আমরা ইনলাইন সিএসএস করতাম, তারপর হেডের ভিতরে আবার কিছু এক্সটার্নাল সিএসএস করতে পারতাম, আবার চাইলে মানে ইন্টারনাল সিএসএস করতে পারতাম, আবার চাইলে এক্সটার্নাল মানে আলাদাভাবে ফাইল তৈরি করেও এক্সটার্নাল সিএসএস আমরা করতে পারতাম। তিন ভাবে সিএসএস করতে পারতাম। জাভাস্ক্রিপ্ট করার ক্ষেত্রে দেখেন, যদি ইন্টারনাল সিএসএস করতাম আর জাভাস্ক্রিপ্টের যদি ইন্টারনাল সিএসএস এর কথা বলি, ধরন কিন্তু একই টাইপের। কিরকম? স্টাইল ট্যাগ নিতাম,
সেটা একটা টাইপ দিতাম, টাইপ টেক্সট অবলিক সিএসএস, এটার ভিতরে ডিজাইন করতাম। যেমন H2 কে যদি ডিজাইন করতে চাই, এখানে সিএসএস গুলো অ্যাপ্লাই করতাম। H2 কে যদি আমরা বলি কালার রেড, এটাকে যদি আমরা রান করি, হ্যাঁ বাংলাদেশ লেখাটা লাল হয়ে গেছে, মানে রেড কালার হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা স্টাইলের পরিবর্তে জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তাহলে আমাদের ট্যাগের নাম হলো স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগের ক্ষেত্রেও দেখেন স্টাইল যেরকম ট্যাগ, এটাও এরকম স্ক্রিপ্ট একটা ট্যাগ। টাইপের এখানেও টাইপ দিতাম, এখানেও টাইপ দিচ্ছি। আগে দিতাম টেক্সট অবলিক সিএসএস, এখানে দিচ্ছি টেক্সট অবলিক জাভাস্ক্রিপ্ট। এই হলো পার্থক্য। আর এটার ভিতরে যেরকম সিএসএস করতাম, আমরা এটার ভিতরে স্ক্রিপ্টের কোড গুলা লিখতে পারি। কি কোড লিখতে পারি? যেমন একটা কোড লিখি, আপাতত বুঝেন যে একটা কিছু লিখতেছি, কি লিখতেছি এটা পরে বুঝাবো, সমস্যা নাই। একটা অ্যালার্ট করি আমরা, যেমন একটা কিছু লিখলাম, সেভ দিলাম। এখন যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন ওয়েব ডিজাইন কথাটা শো করতেছে একটা অ্যালার্ট বক্সের মাধ্যমে। যদি ওকে দিই তাহলে চলে গেছে, তার মানে আমরা যে স্ক্রিপ্টে লিখছি সেটা কাজ করতেছে। তো যেহেতু আমরা এখন সিএসএস দরকার নাই, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য আপনাদের এটা নিয়ে আসছিলাম। আমরা যেরকম ইন্টারনাল সিএসএস ব্যবহার করি ওরকমই জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। এখন কথা হলো, এই যে জাভাস্ক্রিপ্ট আমরা যে ইউজ করব, এটা আসলে হেডে ব্যবহার করব না বডিতে ইউজ করব? এখন নরমালি চিন্তা করেন, রিফ্রেশ দিলে এরকম একটা অ্যালার্ট বক্স শো করতেছে, ওকে দিলে চলে যাচ্ছে। এটাই যদি আমরা কাট করে বডির ভিতরে দিই, রিফ্রেশ করতেছি, কোনো পার্থক্য আছে? না স্যার। কোনো পার্থক্য নাই। একই জিনিস। তাহলে হেডে ব্যবহার করা উচিত না বডিতে ব্যবহার করা উচিত? এইটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, আসলে সঠিক বা স্ট্যান্ডার্ড সিস্টেম কোনটা। এইটা যদি আমি বলতে চাই, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, এই মুহূর্তে আমি যদি রিফ্রেশ করি, এখানে কন্টেন্টটা কি দেখা যাচ্ছে? আমাদের বডিতে যে কন্টেন্ট ছিল বাংলাদেশ, না স্যার, দেখা যাচ্ছে না, শুধুমাত্র এইটা আগে শো করতেছে। মানে ওয়েব ডিজাইন আমরা অ্যালার্টের ভিতরে যেটা লিখছি জাভাস্ক্রিপ্টের ভিতরে সেটা শো করতেছে। তারপর ওকে দেওয়ার পরে দেখেন বাংলাদেশ লেখা শো করতেছে। তার মানে আগে লোড হচ্ছে কোনটা? জাভাস্ক্রিপ্ট, এটা আগে লোড হচ্ছে। এখন এইটা আমি কাট করে যদি আমি কন্টেন্টের পরে লিখে দিই, কন্টেন্টের পরে দিয়ে দিলাম, এখন যদি সেভ দিলাম, এখন যদি রিফ্রেশ করি, দেখেন বাংলাদেশ লেখাটা আগে থেকে শো করে আছে, তারপরে স্ক্রিপ্টে আসছে, ওকে দিলাম, বাংলাদেশ লেখা আগে থেকে আছে। আবার দেখেন রিফ্রেশ করলাম, বাংলাদেশ লেখাটা আছে। তার মানে বোঝা যাচ্ছে কন্টেন্ট যদি উপরে থাকে, আগে থাকে, তাহলে কন্টেন্ট আগে লোড হয়। মানে জাভাস্ক্রিপ্টটা যদি পরে থাকে কন্টেন্টের, তাহলে পরে লোড হবে। আর যদি কন্টেন্টের আগে থাকে, তার মানে আগে লোড হবে। এখন আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে হবে, আগে না পরে। তবে হেড আর বডিতে ইউজ করার ভিতরে এই ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। পার্থক্য যেটা হলো কন্টেন্টের আগে থাকবে না পরে থাকবে। তবে বডির শুরুতে যদি একটা স্ক্রিপ্ট থাকে, অনেকখানি অনেকগুলো লাইন থাকে, দেখতে ভালো লাগে না। এই জন্য কি করা হয়, স্ক্রিপ্টটাকে এই যে হেডের ভিতরে সাধারণত রাখা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, যদি এখানের কথা বলি, যে স্ক্রিপ্টটা অনেক ক্ষেত্রে আগে লোড করানো দরকার হতে পারে, অনেক ক্ষেত্রে পরে লোড করানো দরকার হতে পারে, প্রয়োজন ভেদে কাজ করা হয়। তবে জাভাস্ক্রিপ্টের পরে আমরা যখন যে করি শিখবো, তখন আমরা চাইলে হেডে ইউজ করতে পারবো, সেক্ষেত্রে বডিতে ইউজ না করলে হবে। তবে বর্তমানে বডিতে ব্যবহার করলে আমরা কিছু মানে ফেসিলিটি বেশি পাবো, অর্থাৎ কন্টেন্টের পরে যদি ইউজ করি। বডি মানে কি? বডিতে ব্যবহার করার মানে হলো
এইখানে যদি এইখানে ইউজ করি কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে, তবে সেটাকে হেডেও ইউজ করা যায়, সেটা অন্যভাবে অন্য কোড করে, সেটা একটু অ্যাডভান্স লেভেলে, সেজন্য এখন দেখাচ্ছি না। তবে যে করে যখন ইউজ করব সেখানে রেডি ফাংশন করা থাকে, রেডি ফাংশন করা থাকলে তাহলে হেডে ইউজ করা যায়, কোনো ধরনের কনফ্লিগ হয় না। কিন্তু এই মুহূর্তে র কোডিং যদি আমরা করতে যাই হেডে লিঙ্ক করে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা করে বা কাজ আউটপুট দেখা যায় না বা কনফ্লিগ হয় এরকম। তো তার মানে আপনারা কি বুঝতেছেন, যদি আমরা জাভাস্ক্রিপ্ট র কোডিং করি এতটুকু বোঝেন, যদি আপনার জাভাস্ক্রিপ্টটা আগে লোড করানোর দরকার হয় তাহলে আপনারা অবশ্যই কন্টেন্টের আগে দিবেন, আর যদি পরে লোড করার দরকার হয় তাহলে অবশ্যই কন্টেন্টের পরে দেবেন। আগে আর পরের কিন্তু অনেক বিষয় আছে, যেমন অনেক ক্ষেত্রে একটা ওয়েবসাইট অনেকে চাচ্ছে যে ওয়েবসাইটটা যেন দ্রুত লোড হয়, আগে দেখা যায়, এই জন্য কন্টেন্ট গুলো আগে লেখে। আর অনেকগুলো স্ক্রিপ্ট থাকতে পারে, স্ক্রিপ্ট গুলো অনেক পরে লেখে, যাতে এই স্ক্রিপ্ট গুলো পরে শো করে, মানে কন্টেন্ট গুলো মানুষ আগে দেখতে পারে, তারপরে অনেক বিভিন্ন স্টাইল বা স্লাইড ইত্যাদি যদি থাকে সেটা পরে দেখা যাবে। বিভিন্ন কারণে আগে আর পরে ইউজ করতে পারে। যাই হোক, সেটা আমরা পরবর্তীতে কাজ করতে করতে শিখে যাব যে আসলে কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত। এখন আপাতত ব্যবহারটা দেখি, আসলে জাভাস্ক্রিপ্ট এর ভিতর কি আছে, কিভাবে ব্যবহার করতে হয় বা লেখার নিয়মটা কি। তো এখন আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হলো যদি বলি সেটা হলো ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। তবে আমরা এইভাবে জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল ভাবে করার থেকে আমরা এক্সট্রা ফাইল তৈরি করে আমরা যদি লিঙ্ক করে কাজ করি সেটা বেটার। তো সেটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে এখানে ফাইল আছে এখানে একটা ফাইল তৈরি করতে পারি, যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি একটা নাম দিই script.js, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল, এই জন্য .js ইউজ করলাম। এই যে ফাইলটা আছে, ফাইলটা তৈরি করলাম, এই ফাইলটা আমরা কপি করে আমাদের এখানে লিঙ্ক করাইতে পারি। লিঙ্ক করানোর সিস্টেম কি দেখেন, এখানে যা আছে সবই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে একটা এসআরসি দিতে হবে, এসআরসির মাধ্যমে আমরা লিঙ্ক করাইতে পারি। এখানে ফাইলের নামটা দিয়ে দেব। আবার দেখাই কিভাবে করব। যদি হেডে লিখতে চান, যদি কন্টেন্টের আগে লোড করাইতে চান স্ক্রিপ্টটা, তাহলে এখানে লিঙ্ক করাইবেন, আর যদি চান কন্টেন্টের পরে তাহলে কন্টেন্টের পরে স্ক্রিপ্টে লাগবেন। যেমন স্ক্রিপ্ট ট্যাগ শুরু শেষ করলাম, টাইপ দিলাম, সেটা টেক্সট পাবলিক জাভাস্ক্রিপ্ট, এইখানে একটা এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করব, ডাবল কোটেশন দিব, এটার ভিতরে ফাইলটা লিঙ্ক করাই দেব, সেভ দিলাম। আমরা যদি এখন রিফ্রেশ করি তখন লিঙ্ক হয়েছে কিনা যদি দেখতে চাই, ভিউ পেজ সোর্সে যাইতে পারি, যার পরে যে স্ক্রিপ্টে ফাইল আছে এখানে ক্লিক করলে ব্ল্যাঙ্ক আসতেছে, তার মানে লিঙ্ক হয়েছে, কারণ আমাদের স্ক্রিপ্টে কোনো কিছু অ্যাড করিনি এখন পর্যন্ত। যদি না পাইতো, লিঙ্কটা ঠিক মতো না দেওয়া হইতো, তাহলে অবশ্যই এখানে একটা মেসেজ শো করা হইতো ফাইল পায় নাই বা এরকম। যেহেতু লিঙ্ক হয়েছে, আমরা এখন আস্তে আস্তে কোডগুলো করব। আমরা সবগুলো কেটে দিতে পারি, আমরা এটাকে একটু ফ্রেশ ভাবে রান করলাম, আর আমাদের যে স্ক্রিপ্ট ফাইল আছে সেটা এডিটর ওপেন করলাম। আচ্ছা, একটু আগে আমরা যে কোডটা করছি সেটাই আমরা করতে পারি, দেখি কাজ করে কিনা। যেহেতু আমরা এর আগে করছি ইন্টারনাল, এখন করতেছি এক্সটার্নাল। অ্যালার্ট দিলাম, আপাতত বোঝার দরকার নাই যে অ্যালার্ট আসলে কি জিনিস, কিভাবে কাজ করে। একটা লেখা দিলাম, এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখেন বাংলাদেশ লেখাটা শো করছে, সুতরাং আমাদের জিনিসটা কাজ করতেছে। আচ্ছা, এখানে দেখেন এই যে লেখাটা লিখছি অ্যালার্ট, অ্যালার্ট মানে হলো এই যে আমাদের যে পেজটা আছে সেখানে একটা বক্সের মাধ্যমে শো করবে, অ্যালার্ট বক্সের মাধ্যমে যে লেখাটা দেবো সেটাই শো করতেছে, অ্যালার্ট বক্সে শো করতেছে। এখানে যদি আমি অন্য কিছু দিই, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে ফাইলগুলো আছে এই ফাইলের ভিতরে অনেক সময় লেখা শো করানো দরকার হয়, অর্থাৎ আমি অ্যালার্ট বক্সে শো না করাইয়া আমি এখানে লেখা শো করাইতে চাই এই বডির ভিতরে, তখন আমরা কি করতে পারি,
document dot write এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখেন বাংলাদেশ লেখা এখানে শো করছে। আপনাদের ফাইলগুলো আমি দেওয়ার জন্য একটা কাজ করতে পারি, আমি এগুলোকে কমেন্টস করে রাখতে পারি যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আপনি সোর্স ফাইলগুলো দিয়ে দেব। এখানে কমেন্টস করার সিস্টেম কি দেখেন, ডাবল স্ল্যাশ যদি ব্যবহার করি তাহলে কমেন্টস হয়ে গেছে। এটাকে আমরা বলি সিঙ্গেল লাইন কমেন্টস করা। আর যদি মাল্টিপল লাইন মানে অনেকগুলো লাইন কমেন্টস করতে চান তাহলে যেটা করতে পারে, যেমন এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এরকম অনেকগুলো লাইন যদি থাকে স্ল্যাশ স্টার, সিএসএস এ যেরকম আপনারা কমেন্টস করতেন ওই রকমই আবার স্টার স্ল্যাশ, এইভাবে মাল্টিপল লাইন কমেন্টস করা যায়। আচ্ছা, আমরা যতটুকু লিখেছি এতটুকু যদি দেখেন ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট বলতে বোঝায় এই যে এচটিএমএল যে ফাইল আছে, মানে এখানে যদি লক্ষ্য করি এই যে পেজটি আছে অর্থাৎ উপর থেকে শুরু করে শেষ পর্যন্ত টোটাল জিনিসটি একটা ডকুমেন্ট। এই জন্য বলছি ডকুমেন্ট ডট রাইট, একটা মেথড অ্যাপ্লাই করছি। রাইট মানে হলো এই ডকুমেন্টের ভিতরে লেখো, কি লাগবে, বাংলাদেশ কথাটা লাগবে। এই জন্য দেখেন এখানে লিখছি। আসলে এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন তাহলে কোথায় আছে বাংলাদেশ লেখাটা, কিন্তু এই দেখেন এই জাভাস্ক্রিপ্টের নিচে শো করতেছে, কিন্তু এই বাংলাদেশ কথা লেখাটা আমাদের এইচটিএমএল এর কোথাও আছে, সরি এই বাংলাদেশের পরে মানে ডাবল বাংলাদেশ শো করছে। তো আমরা এটাকে চেঞ্জ করে দিই, অথবা এটা কেটে দিই, এটা আমাদের দরকারই নাই, একদম বাদ দিয়ে দিলাম। আমাদের বডির ভিতরে কোনো ধরনের টেক্সট নাই। এখন যদি রিফ্রেশ করি বাংলাদেশ লেখা শো করছে, সেটা কিসের মাধ্যমে শো করতেছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। অর্থাৎ সে ডকুমেন্ট মানে টোটাল পেজের ভিতরে লেখছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখা যাচ্ছে, যেমন চিন্তা করেন console.log ব্র্যাকেটের ভিতরে বাংলাদেশ লেখাটাই লিখে দিলাম। আমরা এই অবস্থা যদি রান করি তাহলে দেখবো এই কোথাও লেখা নাই, এখানে কিন্তু শো করতেছে না, কোনো অ্যালার্ট বক্স নাই, প্লাস আমার এই যে এইচটিএমএল ফাইলের ভিতরে নাই। এই জন্য আমরা রাইট বাটন করে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারি। করার পরে এখানে দেখেন কনসোল বলতে একটা অপশন আছে, এই কনসোলে যদি ক্লিক করেন দেন দেখেন এখানে বাংলাদেশ লেখা শো করতেছে। অর্থাৎ আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা লেখাকে বিভিন্ন জায়গায় শো করাইতে পারেন। দেখেন আমি তিনটা জায়গায় শো করাইছি। একটা হলো দেখেন এখানে console.log যদি ব্যবহার করি তাহলে এই ব্রাউজারের ভিতরে এই কনসোলের এইখানে শো করে। আমি যদি document.write ইউজ করি তাহলে আমাদের এই যে HTML ফাইল আছে এইখানে শো করে। দেন আমি যদি অ্যালার্টের হিসেবে লিখি, অ্যালার্ট লিখলে এখানে একটা অ্যালার্ট বক্স তৈরি হয়, বক্সের ভিতর লাগে। এখন কোথায় শো করাইবেন টোটালটাই আপনার একান্ত ব্যক্তিগত বিষয় বা আপনার প্রয়োজন অনুযায়ী শো করাইতে পারেন। যাই হোক, এতটুকু দেখাইলাম যে আমরা জাভাস্ক্রিপ্ট যে করি সেটা বিভিন্ন জায়গায় চাইলে শো করাইতে পারি, এতটুকু। এরপর আমরা এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব বা দেখবো, অসুবিধা নেই। যেমন এখানে আমি একটা লেখা লিখি, ওয়েব ডিজাইন, এই যে লেখা লিখলাম জাভাস্ক্রিপ্টের ভিতরে, এটাকে যদি রিফ্রেশ করি দেখেন এখানে কোথাও লেখা আছে, কোথাও লেখা নাই। আমি কোথাও শো করানোর জন্য কিছু বলিও নাই। আর আমি যেটা লিখেছি এটা কি সঠিকভাবে লিখছি সেটা যদি দেখতে চাই, রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, কনসোলে যান, দেখেন এখানে বলা আছে সিনট্যাক্স এরর। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যদি কোনো ধরনের ভুল থাকে, আপনি যেটা লেখছেন ভুল লেখছেন বা সঠিক কোনো কিছু হয় নাই এরকম, সেক্ষেত্রে এরর বা কি সমস্যা সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট করে কনসোলের ভিতরে দেখতে হবে। তো আসলে এখানের যে লেখাগুলো আসে অনেক সময় এই ইরোর সাথে দেখবেন লেখার অনেক সময় যে ইরোরটা সেটার সাথে মিল থাকে না, আসলে অনেক সময় আইডেন্টি করা যায় না কোন ধরনের ইরোর, তবে দেখলে বোঝা যায় যে এই লাইনে ইরোর আছে বা এখানে সমস্যা আছে, সেই অনুযায়ী আমরা ফিক্স করলে দেন
সমস্যার সমাধান হবে। তো আমার ইরোর কারণে এখানে কিন্তু শো করে নাই, কারণ আমি যেটা লিখছি আসলে এটা কোনো সঠিক লেখা না। এইভাবে জাভাস্ক্রিপ্টে কোনো জিনিস লেখা হয় না। যেমন HTML এ যখন আমরা লিখছি বা কোনো কিছু করছি তখন দেখেন সেখানে একটা নিয়ম ছিল, আমরা নিয়ম মেনে তারপরে লিখছি। এখানেও জাভাস্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আমাদের সেই নিয়মগুলো মেনে লিখতে হবে। তো নিয়মটা জানার জন্য আমাদের ডাটা টাইপ সম্পর্কে জানতে হবে। এক এক ধরনের ডাটা টাইপ এক এক ধরনের নিয়মে লিখতে হয়। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এর আগে কাজ করে থাকছেন, মানে যারা সি প্রোগ্রামিং হোক, PHP হোক, যেটাই হোক, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলার মানে থিমটা অনেক ক্ষেত্রে মিলে যায়, একই রকম বলা যায়। হয়তো এক একটা প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে এক এক ধরনের সিস্টেম ব্যবহার করা হয়, বাট থিম একই ধরনের। ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যারা নিয়ে প্র্যাকটিস করছেন তারা বলেন তো কি কি ডাটা টাইপ থাকে? স্যার ইন্টিজার, ফ্লোট থাকে, আপনার ডাবল থাকে, তারপরে আপনার বুলিয়ান টাইপের ডাটা থাকে। এই তো মোটামুটি স্ট্রিং থাকে আপনার। ফ্লোট থাকে, আর কি থাকে? স্ট্রিং তো দিচ্ছেন। ডাবল অ্যারে থাকে। একটা ডাটা টাইপের মধ্যে স্যার বুলিয়ান আছে স্যার। বুলিয়ান আছে, তারপর কি থাকে? ডাবল। যাই হোক, আমি এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। এই বিষয়গুলো আলোচনা করলে তাহলে বুঝতে পারবেন আসলে লেখার ধরনটা কি বা সিস্টেমটা কি এরকম। ডাটা টাইপের যে বিষয়গুলো, যে ধাপে ধাপে, অর্থাৎ এখানে যে কটা জিনিস লিখছি এগুলো এক একটা জিনিস লেখার ধরন এক এক ধরনের, সেটা নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা আলোচনা করি স্ট্রিং। যেহেতু আমি একটা লাইন লিখেছি, চাইলে এটা কমেন্টস করে রাখতে পারি। মাল্টিপল কমেন্টস করে কিভাবে? এই যে তারপরে লাইন দেখতে হয়, তারপরে এই যদি আরো লাইন থাকে, দেখ আরো লাইন থাকবে, সমস্যা নাই। স্ট্রিং বলতে আমরা কি বুঝি বলেন? স্যার লেটার লেখা হচ্ছে স্যার, আমরা যে কোনো লেখা ডাবল ওয়ার্ড কোটেশনের মধ্যে থাকবে স্যার। ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে তাই স্ট্রিং স্যার, সেটা লেখা হোক, নাম্বার হোক, যে কোনো কিছু। অর্থাৎ এখানে এমন একটা জিনিস যেটা প্রোগ্রামিং, এখানে যেটাই লেখা থাকবে ওইটাই শো করাইতেছে। সেটার ভিতরে ABCD থাকতে পারে, সেটার ভিতরে সংখ্যা থাকতে পারে, সিম্বল থাকতে পারে, যাই থাকুক না কেন, এরকম কিছু যদি প্রকাশ করতে চান সেটাই হলো স্ট্রিং। স্ট্রিং লেখার সিস্টেম কি? ডাবল কোটেশন। সিস্টেমটা হলো ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। যেমন ওয়েব ডিজাইন কথাটা লিখলাম, ওয়েব ডিজাইন যে কথাটা লিখছি এটা ডাবল কোটেশনের ভিতরে যদি লিখি, এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি এবং ইন্সপেক্ট এলিমেন্ট করি, সেক্ষেত্রে কনসোলটা যদি ক্লিক করি, দেখেন এখন এরর আছে? এখন কিন্তু এরর নাই। বাট আমি যদি এই ডাবল কোটেশনটা উঠিয়ে দিই, এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এররটা চলে আসতেছে। তার মানে ডাটা টাইপ যদি ঠিকমতো আমি লিখি বা নিয়ম মেনে লিখি, তাহলে কিন্তু আর এরর থাকতেছে না। এই তো যাই হোক, এই লেখাটা আমি যদি আমার এখানে অ্যালার্ট হিসেবে শো করাইতে চাই, তাহলে কি করব? একটা নিয়ম আছে, যেমন লিখতে হয় অ্যালার্ট, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আচ্ছা অ্যালার্ট লিখলাম, অ্যালার্টের ভিতরে এটা শো করাইতে চাই, সেভ দিলাম। এখন যদি রিফ্রেশ করি, দেখেন ওয়েব ডিজাইন কথাটা অ্যালার্টের ভিতরে শো করতেছে। এখন এটার ভিতরে আপনি যদি সংখ্যাও দেন, যেমন 1 2 3 অথবা 1
এটা প্লাস মনে করেন 523 যাই দিলাম, সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, দেখেন এটার ভিতরে যাই লেখা তাই শো করতেছে। তার মানে বিষয়টা কি বোঝা গেল? বিষয়টা বোঝা গেল এরকম যে স্ট্রিং মানে যে কোনো জিনিস হইতে পারে এবং সেটা ডাবল কোটেশনের ভিতরে লেখা হয়, যা লেখি তাই শো করে, এইটাই হলো স্ট্রিং। তারপরে আমরা যে ডাটা টাইপ আছে সেটা নিয়ে আলোচনা করি, যেমন ইন্টিজার। ইন্টিজার বলতে বুঝি আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিরকম? যেমন ধরেন আমি একটা অ্যালার্টের মাধ্যমে শো করে, আপনি চাইলে ডকুমেন্ট রাইট মেথডের মধ্যেও লিখতে পারেন, কনসোলে গিয়েও লিখতে পারেন, যেখানে শো করান। আমার কাছে অ্যালার্ট দিয়ে শো করাইতে ভালো লাগে দেখতে, এই জন্য অ্যালার্ট দিয়ে করতেছি। যদি ইন্টিজার হয়, ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেটা আপনি নরমালি এইভাবে লিখতে পারেন, যেমন এখানে দিলাম 5, যদি 5 কথাটা লিখি এবং এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখেন 5 শো করতেছে অ্যালার্টের ভিতরে। 5 যেহেতু পূর্ণ সংখ্যা, যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়। যেমন 5 এর সাথে 7 আমি যদি যোগ করি, 5 প্লাস 7, আমি যদি রিফ্রেশ করি দেখেন এটা যোগফলটা নামছে। পূর্ণ সংখ্যা যেহেতু, সুতরাং যোগ করাই যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আর একটা বিষয় বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা স্টেটমেন্ট শেষ হওয়ার পরে একটা সেমিকোলন দিতে হয়, এরকম। এখন আপনারা একটা জিনিস বলবেন, ধরেন এই যে 5 আছে, এইটা আমি ব্র্যাকেট দিলাম, এটাকে যদি এখন রান করি কিরকম আউটপুট শো করবে? 5 আর 7 স্যার। 5 আর 7 ডাবল কোটেশন দেওয়া মানে হইলো এটা একটা কি স্ট্রিং, তাই তো? আমি এটা বাদ দিলাম, দেখেন 5 আর 7 লিখে দিলাম, 5 and 7 যদি রান করি, রান করতেছি, দেখেন কি শো করতেছে? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, সমস্যা কোথায়? কনসোলে যান, দেখেন এরর শো করতেছে। সিনট্যাক্স হয় নাই, কারণ হয় নাই আমি এটা কি হিসেবে রাখছি দুইটা পাশাপাশি, কিছুই বলি নাই। এখানে যদি আমি প্লাস দিই, দেখেন এটার সাথে এটা প্লাস দিলাম, এরপরে যদি রিফ্রেশ করি এরর চলে গেছে, এখন শো করছে কি 5 7। আসলে কি আমার যোগ হয়েছে? এই দুটো কি যোগ করছে? না স্যার, না স্যার। যোগ করে না। তাহলে এই প্লাসের মানে কি? 5 কেন শো করছে? মনে করেন এটা হলো স্ট্রিং, এই জন্য 5 শো করছে, বুঝলাম 5 শো করছে, এই জন্য 5 শো করছে 5। তারপরে আমি 7 লিখছি এখানে, এই জন্য 7 শো করছে, যোগ করে নাই। তাহলে প্লাস চিহ্নটা কোথায় গেল? কারণ এখানে আলাদা আলাদা স্ট্রিং আর ইন্টিজার শো করছে। স্যার দুইটা ডাটা টাইপকে কনকেট করছে স্যার, প্লাস চিহ্নটা ওটা একটা কনকেটেশন। অর্থাৎ দুইটা ফাইল একসাথে জোড়া লাগাই আমি শো করাইছি, এইটা আর কিছু না। জোড়া লাগানোর জন্য এখানে প্লাস ইউজ করতে হয়, এই জন্য প্লাস দিছি। প্লাস মানে হলো এই একটা স্ট্রিং বা অন্য যে কোনো কিছু হোক, এই আর একটা জিনিস, এই দুটো একসাথে করে আমি আউটপুটটা দেখাইতে চাইছি, এই জন্য এই প্লাসটা এখন কনকেট হিসেবে ব্যবহার করা হয়েছে, এখন এটা প্লাস হিসেবে ইউজ হয় না। আচ্ছা ধরেন আমি এখানে প্লাস দিলাম, প্লাস 2 দিলাম, বা এখানে প্লাস 3 দিলাম, এখন আউটপুট কি আসতে পারে? 510 510 510 শিওর 510? আচ্ছা রিফ্রেশ করে দেখেন 573 আসবে। 573 কেন আসছে? যোগ কিন্তু করে নাই, যোগ করার কথা ছিল, যোগ করে নাই। কেন করে নাই? কারণ হলো যদি একটা স্ট্রিং থাকে তারপরে যদি আপনি প্লাস প্লাস দিয়ে এরকম কোনো কিছু লেখেন, মানে পাশাপাশি কোনো কিছু থাকে, সবগুলো সে স্ট্রিং এ কনভার্ট করে ফেলছে। সুতরাং এখানে আছে 5, তারপর আছে 7, তারপর 3, তো 573 শো করাইতেছে, যোগ হিসেবে শো করাইতেছে না। বাট আমি যদি এখন স্ট্রিংটাকে তুলে দিই, এখন কি অবস্থা আছে? ইন্টিজার হিসেবে। এখন যদি আমি রান করি তাহলে ঠিকই সে যোগ করবে, দেখেন যোগ করবে। তো এই হলো বিষয়। যাক, কনকেট বা ইত্যাদি জিনিসগুলা আস্তে আস্তে বুঝবো। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতে পারি পূর্ণ সংখ্যা নিয়ে। আচ্ছা, ফ্লোট।
ফ্লোট বলতে আমরা কি বুঝি? ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা এরকম বলি, সেটা হলো অ্যালার্টের মাধ্যমে শো করাই। এখানে আমরা যেরকম ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করছি, যেমন 5 প্লাস করছি, ধরেন 6 প্লাস করছি একটা 7, এইভাবে তো ইন্টিজার দেয়। ইন্টিজার ফ্লোটের মধ্যে পার্থক্য কি? ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, আর যদি ভগ্নাংশ সংখ্যা থাকে প্রোগ্রামিং এর ভিতরে, যেমন 6.5 একটা কি ভগ্নাংশ আছে, এই ক্ষেত্রে আমরা ফ্লোটিং ডাটা টাইপ, এটা ফ্লোটিং হিসেবে গণ্য করা হবে। ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং বা ফ্লোট ইত্যাদি যেটাই বলি না কেন, ভগ্নাংশ কোনো কিছু বা দশমিক কোনো কিছু প্রকাশ করার জন্য এইভাবে দেখেন। এখন এই দশমিক 0.5 শো করতেছে, তো বুঝতেই পারছেন এটা হলো কি ফ্লোট। এরপরে আমরা আলোচনা করি অ্যারে নিয়ে। অ্যারে বলতে আমরা কি বুঝি? অ্যারে শেখার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে জানা উচিত, ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ছোট সময় আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করতাম, যেমন রহিমের বই আছে 5টি, একটা স্টেটমেন্ট শেষ হলে কি করি আমরা? সেমিকোলন দিই, তাই তো? যদি আমরা এখন অঙ্ক করতেছি, সেমিকোলন প্রোগ্রামের ভাষায় নাই, নর্মাল চিন্তা করবেন, কোনো সেমিকোলন কিচ্ছু দেওয়ার দরকার নেই, এতটুকু বোঝেন যে সংক্ষেপে লেখছে রহিমের বই আছে 5টা। করিমের বই আছে 7টি। মোট বইয়ের সংখ্যা কত? এই দুটো আমরা যোগ করতাম, তাই তো? তো এইখানে দেখেন একটা সংখ্যা বা একটা ভ্যালু যেটাই বলি না কেন, আর এই যে রহিমের বই মানে একটা কি, আমি যদি বলি রহিমের বই আছে কয়টা? 5টা। যদি বলি করিমের বই আছে কয়টা? 7টা। মানে করিমের ভিতরে কিন্তু একটা ভ্যালু আছে 7, রহিমের ভিতরে একটা ভ্যালু আছে কি? 7। এই রহিমের ভিতরে যে একটা ভ্যালু আছে, মানে একটা নামের বা একটা ইসের যে ভ্যালু, এইটাকে আমরা টোটালটাকে বলতে পারি আমরা একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হলো একটা পাত্র, যদি নর্মাল ভাষায় বলি। যেমন আপনার একটা বাগান আছে, বাগানে গেলেন, সেখান থেকে আপনি আম নিলেন অনেকগুলো গাছ থেকে, আপনি একটা ঝুড়িতে 5টা আম রাখলেন। আপনার লিচু গাছ থেকে আপনি 20টা লিচু নিলেন। তো এখন যদি বলি মোট কতগুলো আপনি লিচু বা মোট কতগুলো আম এবং কতগুলো লিচু আছে যদি কথা বলি, তো দুটো কি একটা পাত্রের ভিতরে রাখতে পারেন, রেখে আপনি মোট সংখ্যাটা বের করতে পারেন এইভাবে। তার মানে এখানে যে পাত্র নিলাম, একটা পাত্র যেটার ভিতরে আম আছে, এই পাত্র যদি একটা নাম দিই, যেমন চিন্তা করেন এ নামে একটা পাত্র নিলাম, সে পাত্রের ভিতরে আম আছে 5টি। তারপরে বি নামে একটা পাত্র নিলাম, লিচু আছে 20টি। অর্থাৎ এ নামে একটা পাত্র, তার ভিতর কিছু মান আছে, বি নামে একটা পাত্র, তার ভিতর কিছু মান আছে। এইভাবে যদি লিখতে যাই আমরা, বিশেষ করে মানে জাভাস্ক্রিপ্টে, সেক্ষেত্রে নামের আগে একটা ভার কথাটা লিখতে হবে, মানে যাতে বুঝে একটা ভেরিয়েবল, VAR, তারপরে ভেরিয়েবলের নাম দিতে হবে, তারপরে ভেরিয়েবলের ভ্যালু দিতে হবে। এই দুটো কি ভেরিয়েবল নিয়েছি আমি। এখন যদি আমরা অ্যালার্ট করি, ভেরিয়েবল যদি এখানে লিখতে চাই, সেক্ষেত্রে ডাবল কোটেশন লেখার দরকার নাই। যেমন A প্লাস বি। A প্লাস বি মানে কি? এই যে আম আর এই যে লিচু, মোট সংখ্যা। এ যখন লেখা হবে এর ভ্যালু 5, বি যখন লেখা হবে বির ভ্যালু কত? 20। এটা কি করছি? প্লাস করছি। এখন যদি এটা রিফ্রেশ করি, দেখেন শো করছে কত? 25। এখানে কিন্তু কনকেট করা হচ্ছে না, কারণ এখানে কোনো স্ট্রিং নেই। এ ভেরিয়েবল নিচ্ছি, বাট এ ভেরিয়েবলের ভিতরে যে মানটা আছে সেটা হলো
খোলা জায়গায় লেখা আছে এবং একটা সংখ্যা, তখন সে বুঝতে পারছে কি এটা একটা ইন্টিজার। আর ইন্টিজার যেহেতু সংখ্যা, সুতরাং এই দুটোকে সে যোগ করছে। এইভাবে সে আউটপুট দিচ্ছে। আচ্ছা, এখন চিন্তা করেন আমি যদি এইখানে যেমন a প্লাস বি না লিখে শুধুমাত্র অ্যালার্ট করব বি কে, তো যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব বির যে ভ্যালু সেটা শো করছে। এইখানে যদি বলি a প্লাস তারপর এটা, তাহলে কি হবে? 25 শো করবে। হ্যাঁ, যদি রিফ্রেশ করি তাহলে দেখব 25 শো করছে। কারণ হলো যখন বি অ্যালার্ট করছি, এই বির ভ্যালু কত সেটা যদি দেখতে চাই a প্লাস 20, এ কোথায়, তার উপরে যে আছে সেখান থেকে সে মানটা নিয়ে এনেছে। আচ্ছা ধরেন একটা চিন্তা করেন, আমি এখানে এ দিলাম না, এখানে দিলাম বি, এখানেও দিলাম বি, সবগুলোই কিন্তু বি, এখানে বি, তারপরে বি, সবগুলোই বি। এখন এই অ্যালার্ট যে বি করছি সে কোন বির মান ছাপাইবে? এই বির মান ছাপাইবে না এই বির মান ছাপাইবে না এটা, কোনটা ছাপাইবে? দুটাই নিবে। স্যার লাস্ট একটা নিবে স্যার। স্যার এরর আসার কথা স্যার। এরর আসার কথা? জি স্যার, কারণ দুইটা তো আসার সম্ভাবনা কম। লাস্টের বিটার অ্যানসার আছে স্যার। হ্যাঁ, রিফ্রেশ করি কত এসেছে? 25 এসেছে। আচ্ছা দেখাই এটা কিভাবে কাজ করলাম। যখন এখানে বি লিখতেছি তার উপরে যে ভেরিয়েবলটা আছে সেটা থেকে মান নেবে, তার মানে এই বির মানটা নেবে। এই যে প্রথম যে এই বিটা আছে, এই যে বি, সে নেবে তার ভ্যালু কত, এইখান থেকে ভ্যালুটা নেবে। আচ্ছা, এখানে ভ্যালুটা যখন নিতে গেছি তখন থেকে আরেকটা বি আছে, এই বির ভ্যালুটা কোথায় পাবে? তার উপরে যে বি আছে সেখান থেকে ভ্যালুটা নেবে। সুতরাং এখান থেকে নিচে কত 5, এখানে 5 নিয়ে এসছে, এটা যোগ করে 25 করছে। মানে যখন একটা ভেরিয়েবল নেওয়া হয় তার আগের যেটা থাকে একই নামের যদি থাকে তার আগেরটা নেয়, আবার সে কি করছে তার আগেরটা নেয়। এইভাবে কাজ করা হয়। এটা হলো ভেরিয়েবল। যদি ভেরিয়েবলের কথা বলি, যে একটা ভেরিয়েবল মানে হলো অনেকগুলো মান থাকতে পারে। যদি বুঝতে কষ্ট হয় দেখেন আমরা কি করছিলাম, এ করছিলাম, এখানেও এ করছিলাম, এই তো, তারপর এখানে করছিলাম a প্লাস বি, একই জিনিস। সরি, এখানে যদি আমরা নরমালি কেটে দিই, এই দেখেন এই একই জিনিস প্রথম যেটা করছিলাম, এর মান 5, বির মান 20, এই a প্লাস বি করছি, 5 যোগ 20 সমান 25। তো এটাই করছি, একটু অন্যভাবে দেখাইলাম যে এইভাবে কাজ করে। সিস্টেম হলো এরকম। আচ্ছা ওকে ফাইন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ভেরিয়েবলের বিষয়টা। জি স্যার। আচ্ছা, এখন এতটুকু যদি বুঝে থাকেন আমি এতটুকু কমেন্টস এর ভিতরে নিয়ে যাই। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, যেমন একটা ভেরিয়েবল নিলাম এবিসি নামের, এটার ভিতর কিছু মান চাইলে রাখতে পারি। যদি ইন্টিজার মান রাখি সিম্পল 5 লিখে দিলেই হলো। যদি আমরা স্ট্রিং কোনো মান রাখি তাহলে কি করতে হবে, আমাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে, সেখানে কিছু একটা লিখতে হবে। ওয়েব, যেমন এখানে লিখলাম কি ওয়েব, এটাকে যদি অ্যালার্ট করি এবিসি, আউটপুট কি শো করবে? এখানে আউটপুট শো করবে কিনা? করবে মনে হয়, করবে স্যার। কোনো অসুবিধা আছে কিনা দেখেন। নরমালি একটা ভেরিয়েবল নিলাম, একটা পাত্র নিলাম, পাত্রের ভিতরে মান আছে, এই পাত্রের ভিতরে যে কোনো মান থাকতে পারে, সেটা ইন্টিজার ফ্লোট হোক, যে কোনো জিনিস হোক, জাস্ট নিয়মটা মেনে করছে কিনা দেখেন। আমি একটা স্ট্রিং যেহেতু লিখছি, সুতরাং স্ট্রিং লেখার জন্য ডাবল কোটেশন দিতে হয়, ডাবল কোটেশনে দিয়েছি। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আমরা যদি রিফ্রেশ করি দেখেন ওয়েব শো করছে।
এই তো, এই হলো ভেরিয়েবল। এখন কথা হলো এরর বিষয়টা কি, অ্যারে আর কি। অ্যারের বিষয়টা খুব ভালো করে আপনাদের বুঝতে হবে। অ্যারে মানে হলো এরকম অনেকগুলো মান একটা ভেরিয়েবলের ভিতর রাখা, অনেকগুলো মান। আচ্ছা, সেটা করার আগে আপনাদের একটা জিনিস দেখাই যাই। যেমন আমি উপরে যেটা করছিলাম, দেখেন এখানে এরকম ভেরিয়েবল করছিলাম, আর আরেকটা ভেরিয়েবল করি সি নামে, এটার ভ্যালু দিলাম 40। এইখানে দেখেন একই টাইপের জিনিসটা, এই যে সবগুলোই তো ভেরিয়েবল, একই টাইপের ডাটা টাইপ। তাহলে বারবার এরকম 3টে লাইন না করে আমি চাইলে একটা লাইনে করতে পারি। মানে এখানের যে ভিআর লিখছিলাম ভেরিয়েবলটা কেটে দেব। আর যেহেতু এখানে স্টেটমেন্ট শেষ হয় নাই, মানে এই ভেরিয়েবলটা টোটাল সবগুলোতে পাবে, এখানে একটা কমা দিতে পারি, কমা দিয়ে দিয়ে লিখতে পারি। এটাকেও কেটে দিলাম, এখানে একটা কমা দিলাম। আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে একটা ভিআর নিলাম, মানে আমি একসাথে বলে দিলাম যে আমি 3টা বক্স নিলাম, 3টা বক্সের ভিতরে এই মানগুলো থাকবে, এই আলাদা আলাদা না লিখে। চাইলে আমরা এইভাবে লিখতে পারি, অসুবিধা আছে? কমা কমা দিয়ে আমরা মান লিখতে পারি। তো এইখানে দেখেন, এখানে আমি একটা ভেরিয়েবল নিছি, যে কোনো নামে একটা ভেরিয়েবল নিলাম। তাহলে এই ভেরিয়েবলের যদি মান অনেকগুলো রাখি, তাহলে সেক্ষেত্রে তো আমি তো কমা কমা দিয়ে লিখতে পারি নাকি? এখানে জাস্ট একটা কমা দিলাম। এটা কিন্তু অ্যারেতে রূপান্তর হচ্ছে। এখানে কিন্তু আলাদা ছিল ভেরিয়েবল গুলা, এ নামে একটা ভেরিয়েবল, বি নামে একটা ভেরিয়েবল, সি নামে ভেরিয়েবল ছিল। এখানে কিন্তু একটা ভেরিয়েবলের ভিতর অনেকগুলো মান থাকবে। এইটা কি বলা হয় অ্যারে। অনেকগুলো মান কিরকম থাকতে পারে, কমা কমা দিয়ে থাকতে পারে। যেমন দেখেন এখানে একটা লিখলাম ওয়েব, তারপরে ডাবল কোটেশনের ভিতর দিলাম ওয়েব ডিজাইন, কমা দিলাম, আবার ডাবল কোটেশনের মধ্যে দিলাম বাংলাদেশ। এই যে একটা ভেরিয়েবলের ভিতর কয়টা মান এখন? 3টা মান, একটা মান, একটা মান, একটা মান। যদি একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো মান লিখি, তাহলে আমাদের একটা ফর্মালিটিস আছে, একটা নিয়ম আছে। যেহেতু অনেকগুলো মান, সেটা বোঝানোর জন্য এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। টোটাল জিনিসটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আটকে দেব। এই যে ফর্মালিটিসে লিখছি, এইটি হলো অ্যারে, অর্থাৎ এবিসি নামে একটা ভেরিয়েবল, তার ভিতরে 3টা মান। এই যে সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে বুঝে মানে ই করছে। এখন যদি আমি এবিসি, এই যে এবিসি লিখছি, এই এবিসিটাকে অ্যালার্ট করি, বলেন তো কিছু শো করবে? স্যার তিনটা শো করবে স্যার। শো করবে? জি স্যার, তিনটা শো করবে স্যার। রিফ্রেশ করলাম, দেখেন কমা কমা দিয়ে 3টেই শো করছে। তার মানে একটা অ্যারের ভিতর অনেকগুলো মান থাকলে সেই একবার যদি আমি ভেরিয়েবলটা অ্যালার্ট করি বা যাই করি, সবগুলো মান একসাথে পাচ্ছি। এখন অনেক ক্ষেত্রে আপনার এরকম হইতে পারে যে আপনি সবগুলো মান চাচ্ছেন না, আপনি অনেকগুলা ভ্যালুর ভিতরে নির্দিষ্ট একটা মান চাচ্ছেন। যদি এরকম করতে হয় শুধুমাত্র একটা মান, তাহলে কি করবেন? সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা থাকে, এটাকে আমরা একটা সংখ্যা হিসেবে বিবেচনা করি। প্রথম শুরু হয় 0 থেকে, 0, তারপরে 1, তারপরে 2, তারপর একটা থাকে 3, 4, 5। এখন যদি আমি চাই শুধুমাত্র বাংলাদেশ লেখাটা শো করবে, বলেন তো বাংলাদেশ কততম সংখ্যা আছে, মানে সংখ্যা হিসেবে যদি হিসেব করি? 2 নাম্বার। নাম্বার 2। তো তার মানে এবিসি লিখছি, সেখানে দ্বিতীয় নাম্বারটা শো করাইতে চাই। আচ্ছা, 2 যদি শো করাই, তাহলে তো বোঝা যায় এবিসি একটা ভেরিয়েবল, টোটাল একটা ভেরিয়েবল। এটা আলাদা কি? আলাদা করার জন্য আমি একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে 2টাকে আটকে দিতে পারি। তাহলে বোঝা যাবে এবিসি একটা অ্যারে টাইপের ভেরিয়েবল, সেটার ভিতরে যতগুলো মান আছে 0 থেকে শুরু করে, তার ভিতরে নাম্বার অনুযায়ী যে 2 যেটা আছে সেই ভ্যালুটা শো করবে। এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন বাংলাদেশ শো করছে। বুঝতে পারছেন? এখন যদি আপনার মনে হয় যে বাংলাদেশের পরে ওয়েবটা শো করানো উচিত, কি করবেন? তাহলে 0 এইখানে সিরিয়াল নাম্বার কত? 0। 0 দুইটা অ্যালার্ট বক্স শো করাইছে, দুইটা। এই দেখেন, একটা অ্যালার্ট, একটা অ্যালার্ট। এখন যদি আমি রিফ্রেশ করি,
তাহলে দেখবেন এই বাংলাদেশ ওকে দেওয়ার পরে দেখেন ওয়েবটা শো করছে। আমি চাচ্ছি একটা অ্যালার্টের ভিতরেই থাকবে লেখাটা, কি করবেন, এই জিনিসটাই কাট করে এই লাইনে নিয়ে আসেন। এখন এই দুটো তো আলাদা, বোঝানোর জন্য কি করতে পারি আমরা, একটা কনকেট করতে পারি, মানে প্লাস দিয়ে জোড়া লাগাইতে পারি। এই জিনিসটার সাথে এই জিনিসটা দুটো একত্রিত হয় অ্যালার্ট হয়ে যায়, একটা কি কনকেট করে নিলাম। এখন যদি রিফ্রেশ সেভ করে রিফ্রেশ করে দেখেন বাংলাদেশ ওয়েব একসাথে হয়ে গেছে। আমি চাচ্ছি একটা স্পেস অ্যাড করাইতে, তাহলে কি করতে পারি, এইখানে একটা প্লাস, মানে প্লাস তো দেয়াই আছে, ডাবল কোটেশন দিতে পারি, এটার ভিতরে একটা স্পেস দিতে পারি, এটার সাথে এতটুকু কনকেট করা আছে প্লাস দিয়া, কিন্তু এই মুহূর্তে এটার সাথে এটা কনকেট করা নাই কিন্তু, সুতরাং এখানে আমি একটা প্লাস দিতে পারি। আর এই যে জায়গাটা আছে এখানে স্পেস যেহেতু দিছি, সুতরাং এই স্পেসটা যোগ হয়ে যাবে। রিফ্রেশ করে দেখেন বাংলাদেশ স্পেস হয়ে গেছে। আপনার দেখতে কি কষ্ট হয় নাকি? ছোট দেখেন, স্ক্রিপ্ট ফাইল তো ছোটই আসে। আচ্ছা এখানে দেখেন, এখানে যদি আমি অন্য কিছু অ্যাড করি, যেমন বেশি করে স্পেস দিলাম, কোলন দিলাম, বা যেই দিই না কেন, আমি যদি এখন রিফ্রেশ করি দেখেন এইভাবে শো করছে বাংলাদেশ। এই ইন্টিজার, যেহেতু আপনারা বুঝতেই পারতেছেন আমরা যে কাজ করতেছি, স্ট্রিং যে কোনো জিনিস ডাবল কোটেশনের ভিতরে যা লেখি তাই শো করবে, তাই শো করতেছে। তার মানে আমরা এই এরর ভিতর থেকে যে কোনো মান নিয়ে আসতে পারতেছি আমাদের প্রয়োজন মতো। জি আমরা নিয়ে আসতে পারতেছি। তো এখন কথা হলো, এখন এইভাবে সংখ্যা হিসেব করাটা কঠিন, মানে কঠিন বলতে ধরেন এখানে 12টা ভ্যালু রইলো বা 14টা বা তারও বেশি থাকতে পারে, ডাটাবেস থেকে ভ্যালু গুলো চিন্তা করেন যদি আসে, মানে এই কনসেপ্ট কিন্তু আপনার পিএইচপি তেও লাগবে। ধরেন একটা জায়গায় অনেকগুলো ভ্যালু আছে একটা এররের ভিতরে, এখন এতগুলো ভ্যালু আপনি তাহলে মানে হিসাব করতে হবে, গণনা করতে হবে, 0 1 2 3 4 এততম সংখ্যা, ঝামেলার বিষয় না। আমরা যদি এখানে একটা কাজ করি, কাজটা হলো এরকম যে এইখানে আমরা এরকম সংখ্যা গণনা করে সুন্দর একটা নাম দিতে পারি, নাম সেট করে দিতে পারি। সেই নাম অনুযায়ী যখন বলবো যে এই নামের যে ভ্যালুটা আছে সেইটা শো করবে, এই জিনিসটাই একটু সুন্দর করে করব। এই জিনিসটা আমি যদি দেখেন কিভাবে করতে পারি, যেমন একটা ভেরিয়েবল নিলাম ইনফো নামে, মানে এখানে কিছু ইনফরমেশন থাকবে, এটার ভিতরে আমরা এখানে যেরকম লিখছি কমা কমা দিয়ে এরকম কিছু লিখতে পারি। যেমন আমার নাম লিখলাম, কমা দিলাম, একটা ভ্যালু, অ্যাড্রেস বাংলাদেশ, অবশ্যই এটাকে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, কমা দিলাম, আর একটা ভ্যালু দিলাম মোবাইল নাম্বার, এই একটা স্টেটমেন্ট শেষ হলো, সেমিকোলন দিলাম। এই তো আগে যা করছি তাই। এখানে একটা কি ছিল, থার্ড ব্র্যাকেট আমি দিইনি। এখানে আমি চাচ্ছি কোন ধরনের সংখ্যা হিসেবে আমি কাউন্ট করব না, এখানে যেটা যেরকম গণনা করতাম এরকম না দিয়ে আমি একটা নাম সেট করব। যেমন এইখানে একটা নাম দিই, যেমন নেম, অবশ্যই এটা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। এখন এইটা নেমের ভ্যালু যে এই যে কায়ুম, এখানে আমরা একটা কাজ করতে পারি, একটু ফরম্যালিটি রক্ষা করে দিলাম যে এতটুকু একটা ভ্যালু, এটাকে যদি বলি কি সেট করা বলা হয়, কি কি বলতে কি চাবি বুঝি, এটা হলো কি আর এটা হলো কির ভ্যালু, সেই যে কোনো একটা নাম দিলাম। একইভাবে এই যে এখানে যদি সেট করি দেখেন, যেমন এখানে আমরা অ্যাড্রেস লিখতে পারি,
কি নাম দেবেন এটা টোটালি আপনার বিষয়, এখানে একটা প্রোগ্রামিং এর কোনো বিষয় না। অ্যাড্রেসের ভ্যালু মানে অ্যাড্রেস একটা কি সেট করলাম অ্যাড্রেস নামে, তার ভ্যালু হলো বাংলাদেশ। একইভাবে এখানে সেট করতে পারি মোবাইল, তার ভ্যালু হলো এটা। এর আগে ছিল কি একবারে লিখে গেছিলাম, এখনো কিন্তু ভ্যালু তিনটেই আছে। যদি লক্ষ্য করেন একটা ভ্যালু শুধুমাত্র এর পিছনে একটা কি সেট করে দিছি, এখান থেকে লক্ষ্য করে এই একটা ভ্যালু, এখানে তিনটা ভ্যালু, জাস্ট প্রত্যেকের একটা কি সেট করছি, মানে আলাদা একটা নাম দিছি। এইভাবে যদি আমরা ভেরিয়েবল লিখি তখন আমরা এই থার্ড ব্র্যাকেট ইউজ না করে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এটা হলো নিয়ম। আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন যদি আমরা এটার যদি ফলাফল দেখতে চাই, যেমন অ্যালার্ট করলাম ইনফো, কি করলাম ইনফো দিলাম। এখন বলেন তো এই আউটপুট কি দেখা যাবে? রিফ্রেশ করলাম, কি দেখা যাচ্ছে? ওয়েব, এই ওয়েবটা শো করতেছে আগেরটা। এই যেটা লিখেছি এটাকে আমরা কমেন্টস এর ভিতরে রেখে দিই। যতটুকু করেছি ততটুকু যদি রান করি তাহলে দেখবেন এই অবজেক্ট, এখানে লেখা আছে অবজেক্ট, মানে শো করে নাই কিন্তু পারফেক্টলি। এইভাবে যদি আমরা ভেরিয়েবল গুলো করা হয়, কি সেট করা হয়, তাহলে আমরা যেভাবে ই করতে পারি, এখানে দেখা যাচ্ছে ইনফো যে লেখা আছে ইনফো, এইখানে একটু অন্যভাবে আমাদের এটাকে কি করতে হবে, সেটা হলো এই যে কি যে নামটা আছে এই নামটাই আমি এইখানে ব্যবহার করব। সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ইউজ করবো, থার্ড ব্র্যাকেটের ভিতরে কিটা দিয়ে দেব, যে এই যে ইনফো যে আছে সেটার ভিতরে কোন ভ্যালুটা আমি ফলাফলে ছাপাইতে চাই, তখন ইনফো যে লিখে দিলাম। দেখেন এখন যদি রিফ্রেশ করি, এখন দেখেন এই নাম শো করছে। এখন যদি আপনার কাছে মনে হয় যে না আমি শুধু মোবাইল নাম্বারটা শো করবো, জাস্ট এই মোবাইল নাম্বার লিখে এখানে দিয়ে দেন, মোবাইল নাম্বার শো করবে। দেখেন মোবাইল নাম্বার শো করছে। এখন যদি আপনাকে এটা একটু স্মার্ট ওয়েতে শো করাইতে চান, স্মার্ট ওয়েতে কিরকম, ধরেন এতটুকু আমি রেখে দিলাম, এখানে আমি একটু ডাবল কোটেশন দিলাম, এখানে যদি বলি আমার মোবাইল নাম্বার, এতটুকু লিখে দিলাম। অ্যালার্টের ভিতরে যাই লিখবো ডাবল কোটেশন তাই তো শো করবে। রিফ্রেশ করলাম, দেখেন আমার মোবাইল নাম্বার তাই শো করতেছে। এখন চাচ্ছি এই লেখার পরে মোবাইল নাম্বারটা শো করবে, এখানে একটু সুন্দর করি, এই এরপরে আমি একটা কনকেট করব, প্লাস দিলাম, এরপরে এই যে ভেরিয়েবলের নামটা দিলাম, এই ভেরিয়েবলের ভিতরে কির নামটা দিলাম, কোন ভ্যালুটা শো করাবো, মোবাইল দিলাম। তার মানে প্রথমে শো করার কথা কোনটা, এখন আমার মোবাইল নাম্বার, তারপরে এরকম স্পেস হবে, এরপরে এই মোবাইল নাম্বারটা শো করার কথা। এখন যদি রিফ্রেশ করি, দেখেন কত সুন্দরভাবে শো করতেছে আমার মোবাইল নাম্বার এই অ্যাপে। এখন যদি মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যায় এর থেকে, আমার কি সমস্যা আছে? মোবাইল নাম্বার যদি চেঞ্জ করা হয়, ভ্যালুটা যদি চেঞ্জ করা হয়, এখানেও চেঞ্জ হয়ে যাবে। ধরেন মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়া হবে, 01 বা ইত্যাদি নাম্বার দেওয়া হলো। এখন যদি রিফ্রেশ করা হয়, দেখেন মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর আমার এখানে কোনো কিছু করার দরকার হচ্ছে না। বুলিয়ান বলতে বুঝি যে দুটো ভ্যালু হয় এখানে, অ্যাকচুয়ালি ট্রু আর একটা ফলস। যেমন আপনি একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সকালে ভাত খাইছো, তখন সে যদি বলে হ্যাঁ খাইছি, কথাটা যদি সত্য হয় তাহলে ট্রু, যদি কথাটা সে মিথ্যা বলে তাহলে কি ফলস। এই বুলিয়ানে ট্রু ফলস জাস্ট দুটো জিনিস, মানে একটা যুক্তি থাকবে, সে যুক্তিটা যদি সত্য হয় তাহলে ট্রু, আর যদি মিথ্যা তাহলে ফলস। এই দেখ এটা কাজের প্রয়োজনে হয়তো অনেক সময় আসবে। আমাদের একটু অবজেক্ট নিয়ে একটু আলোচনা করা উচিত। অবজেক্ট আসলে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামের বিষয়ে যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে বুঝবেন এটা আসলে খুব সহজে, আসলে অনেক মানে সহজে বোঝানো কঠিন, অনেক বড় একটা সেক্টর। তারপর আমি ট্রাই করব সহজে বোঝানোর জন্য। আচ্ছা ধরেন একটা অবজেক্ট কি জিনিস,
তার আগে দেখে আসি যে অবজেক্টের ভিতরে কি কি থাকে। অবজেক্টের ভিতরে থাকতে পারে মেথড, তারপরে থাকতে পারে প্রপার্টি, এখানে ভালো করে একটু লক্ষ্য করেন, অবজেক্টের ভিতর কি থাকতে পারে, মেথড থাকতে পারে, প্রপার্টি থাকতে পারে। অবজেক্ট বলতে আমরা কি বুঝি? ধরেন অবজেক্ট বলতে বুঝি আমি অথবা আপনি, আমি অথবা আপনি। তো অবজেক্ট মানে হলো আপনি, ধরেন এখানে অবজেক্ট হিসেবে একজনকে ধরতে পারছি আপনি। এখানে মেথড মানে হলো আপনি কি কি করতে পারেন। আপনি ঘুরতে পারেন, আপনি ঘুমাইতে পারেন, আপনি কম্পিউটারে কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন, আপনি গান গাইতে পারেন, অর্থাৎ আপনি যেটা করতে পারেন, আপনি ভ্রমণ করতে পারেন, সবই করতে পারেন। প্রপার্টি কি? আপনার কি আছে, যে আপনার আছে কি দুটো হাত আছে, দুটো চোখ আছে, তাই তো, দুটো পা আছে, এগুলো আপনার আছে, এটা আপনার প্রপার্টি। আবার বলি অবজেক্ট মানে ধরেন আমি, অবজেক্ট বলতে বোঝায় কি আমি, আমার। আর মেথড বলতে বোঝায় এই অবজেক্টের, মেথড বলতে বোঝায় যে আমি কি কি করতে পারি, আমি ঘুমাইতে পারি, কম্পিউটার কাজ করতে পারি, আপনাদের ক্লাস নিতে পারি, আমি কলেজে যাইতে পারি ইত্যাদি। আর প্রপার্টি বলতে বোঝায় আমার কি কি আছে, আমার হাত আছে, পা আছে, চোখ আছে ইত্যাদি। এই কনসেপ্টটা বুঝছেন কিনা? একটা অবজেক্টের মেথড থাকতে পারে, প্রপার্টি থাকতে পারে। মেথড বলতে বোঝায় ওই অবজেক্টের কি কি করানো যায়, প্রপার্টি বলতে বোঝায় এরকম যে ওই অবজেক্টে কি কি আছে এরকম। আমি অ্যাপ্লাই করে দেখাবো, অ্যাপ্লাই করে দেখাইলে হয়তো আরো সহজ হবে। কি বুঝতে পারছেন? স্যার জি স্যার। আচ্ছা ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, যে কোনো নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে কিছু কন্টেন্ট রাখতে পারি। কন্টেন্ট যেহেতু রাখবো সুতরাং একটা কন্টেন্ট নামে ভেরিয়েবল নেই, অথবা ধরেন আমি একটা এবিসি নামের ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমি কিছু লেখা রাখতে চাই, কি আকারে? স্ট্রিং আকারে। আগের যে লেখাগুলো ছিল কি কি লিখছিলাম আমরা? ওয়েব ডিজাইন। আচ্ছা ওয়েব ডিজাইনটাই নিলাম। প্রথমে আপনারা দেখাচ্ছি মেথড, মেথডটা আসলে কি, কিভাবে কাজ করা হয়। একটা ভেরিয়েবল নিছি, নরমালি বুঝেন, নরমাল এর আগেও আমি দেখাইছি, একটা ভেরিয়েবল নিয়েছি এবিসির ভিতরে, তার ভিতরে একটা ভ্যালু দিছি, সেটা অবশ্যই স্ট্রিং আকারে আছে এখানে এরকম। এখন আমি এটাকে অ্যালার্ট করি, যদি এটাকে আমি অ্যালার্ট করি, যেহেতু এটা একটা ভেরিয়েবল, সুতরাং নরমালি ভাবে এবিসিডি যদি লিখে দিই, এটাকে একটু কমেন্টস করে নিয়ে আসি, যদি রান করি কি শো করছে? ওয়েব ডিজাইন লেখাটা শো করছে, তাই তো? ওকে, এখন ওয়েব ডিজাইন যে লেখাটা শো করছে, এখানে যদি হিসেব করি এখানে কতগুলা কি বলে এটাকে, মানে ওয়ার্ড আছে, এরকম হিসাব করা দরকার হয় না অনেক সময়। বিশেষ করে আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে থাকেন বা ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন, একটা ওয়েবসাইটে অনেকগুলা কন্টেন্ট থাকে, মানে পোস্টের ক্ষেত্রে ওই পোস্টের কন্টেন্ট গুলা প্রথমে অল্প পরিসরে থাকে, একটা পোস্টের হয়তো 2 লাইন বা 3 লাইন সর্বোচ্চ, তারপর লেখে রিড মোড, রিড মোডে ক্লিক করলে ওই পোস্টটা পুরোটা শো করে এরকম। মানে অল্প কয়টা ওয়ার্ডের ভিতরে আটকাই দেওয়া যায়, যে এত ওয়ার্ডের বেশি শো করবে না, এরকম যদি ডিজাইন করতে চান তখনই কিন্তু এই জিনিসটা দরকার হবে। বুঝতে পারছেন? জি স্যার। যেমন আমি যদি বলি এই ওয়েব ডিজাইনের ভিতরে কতগুলো ওয়ার্ড আছে, এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে বলেন তো? মেথডের ভিতরে পড়ে না প্রপার্টির ভিতরে পড়ে? স্যার প্রপার্টির ভিতরে পড়ে। প্রপার্টির ভিতরে পড়ে স্যার। কতগুলো ওয়ার্ড আছে, মানে আগেই বলছিলাম মেথড মানে হলো কি কি করতে পারে, আমি করাচ্ছি না, আমি জাস্ট জানতে চাইতেছি যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, তার মানে আছে, আছে বলতে বুঝাইলি বুঝবেন এটা একটা প্রপার্টি। এই প্রপার্টি কিভাবে করতে হয়, যেমন এবিসি আমি যে কথাটা লিখছি এখানে, এবিসি মানে হলো একটা ভেরিয়েবল,
ভেরিয়েবল লিখলাম, এটার সাথে ডট দিবেন। লেখার নিয়ম হলো এরকম, ডট দিয়ে লেন্থ কথাটা ইউজ করেন, লেন্থ। এখন যদি সেভ দিই এবং এটা যদি রিফ্রেশ করি, দেখেন এখন শো করছে কত, 10। 10 মানে হলো এখানে হিসেব করে দেখেন, স্পেস সহকারে হিসেব করবেন, সেই স্পেসটাও ধরে 10টাই আছে এখানে, হিসেব করে দেখেন। তা আমরা ব্যবহার করছি কি, এটা লেন্থ কত, মানে এটা প্রপার্টি ইউজ করছি। তার মানে একটা অবজেক্টের সাথে কি ডট যুক্ত করে একটা প্রপার্টি ইউজ করা যায়, তখন ওইটা সম্পর্কে জানা যায়। যে ধরনের প্রপার্টি ইউজ করবে এরকম অনেক ধরনের প্রপার্টি আছে। আচ্ছা, মেথডও আছে, সেটাও একই সিস্টেমে অ্যাড করা যায়। কিরকম? আচ্ছা ধরেন আমি যদি এটাকে ই করতে চাই, যেমন এটাকে আমি কমেন্টস করে রাখলাম, একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটাকে যদি আমি একটা কিছু করাইতে চাই তখনই তো মেথড বলবো, তাই তো? কি করাইতে চাই চিন্তা করেন, আমি এটার যে HTML এর যে এটা আছে, ফাইলটা আছে, এইখানে আমি শো করাইতে চাই। তো এই টোটালটা শুরু করে এই যে পেজটা আছে, এটাকে আমরা কি বলি, ডকুমেন্ট। ডকুমেন্ট ডট, ডট মানে ডকুমেন্ট এর কি করাইতে চাই সেটা লিখতে হবে। যেমন আমি এখানে কিছু লিখতে চাই, কি লিখবো, আমি যদি ব্র্যাকেটে বলে দিই একটা কিছু একটা, সেটাই তো লিখবে। ব্র্যাকেটে বলেছিলাম এই ভেরিয়েবলটা লিখে দিলাম, এই যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটার যে মানটা আছে সেটাই আমরা লিখে দিব, এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন ডকুমেন্ট এর ভিতরে কি করবে, লিখবে, কি লিখবে, এই মানটা। এখন যদি আমরা আমাদের সাইটে আসি, রিফ্রেশ করি, তাহলে দেখেন তো ওয়েব ডিজাইন শো করছে কিনা। এটা কি করছে, একটা মেথড অ্যাপ্লাই করছে। আমরা যদি সংক্ষেপে বুঝাই তাহলে সোর্স কোড দিয়ে দেবো আপনাদের, অসুবিধা নেই। মেথড আর প্রপার্টির বিষয়টা তো বুঝতেই পারছেন, কারো যদি কোশ্চেন থাকলে বলতে পারেন। বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন যে সহজ হয়ে গেছে। এখানে জাস্ট দুটো জিনিস, একটা অবজেক্টের দুটো জিনিস থাকে, একটা হলো সে কি করতে পারে আর একটা হলো তার কি আছে। এই তো সেটা যাই করেন না কেন, সিস্টেমটা হলো ডট দিয়ে করতে হয়। ডট মানে এর, ডকুমেন্টের ভিতরে কিছু করতে চাই এই জন্য বলছি ডট, রাইট বলতে এখানে কিছু লিখতে চাই এই জন্য লিখছি রাইট, এটার ভিতরে কিছু লিখবে এই জন্য এরকম। তার মানে এটা কি করা বোঝায়, সুতরাং এটা একটা মেথড, মানে রাইটটা একটা মেথড। তারপরে এখানে কি বলছি, এই যে ভেরিয়েবল একটা নিছিলাম, টোটাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার লেন্থ কত সেটা দেখতে চাইছি, মানে ডট মানে এর লেন্থ দিয়ে এটা লেন্থটা দেখছি। লেন্থ মানে কি, এটার ভিতর কি আছে বা কয়টা ওয়ার্ড আছে এটা বুঝাইছি। তো আছে বলতে যেহেতু বুঝেছি, সুতরাং এটা একটা প্রপার্টি। মানে প্রপার্টি আর মেথড দেখেন একই টাইপের, এই যে ডট দিয়ে দিয়ে যুক্ত করা হয়, জাস্ট কতগুলা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি এবার কি বুঝতে পারছেন অবজেক্ট? জি স্যার, বুঝতে পারছি স্যার, সুন্দর মতো। আচ্ছা, সিএসএস এর কিছু আছে, সেটা যদি আমরা দেখতে চাই, সিএসএস এর কিছু মেথড আছে, আমরা যদি সেটা অ্যাপ্লাই করতে চাই, এখানে যেমন একটা লাইন ইউজ করি, যেমন h2 একটা লাইন লিখলাম, বাংলাদেশ কথাটা শো করলাম। এই বাংলাদেশ যে লেখাটা আছে সেটা যদি জাভাস্ক্রিপ্টে ধরে ডিজাইন করতে চাই বা ধরতে চাই, সিম্পল জিনিসটা বোঝেন, ধরার সিস্টেমটা কি, এই ট্যাগের নাম লিখে দেব না ক্লাস দেব? আসলে জাভাস্ক্রিপ্টে ক্লাস বা ট্যাগের নাম দিয়ে ধরা যায় না। এটা যদি কিছু একটা করতে চান তাহলে আইডি দিতে হবে। তবে যে কোয়ারির যদি বলি, যে কোয়ারিতে ধরা যায় আইডি ক্লাস বা যেভাবে ধরা যায়, বা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে সেগুলো ধরা যায়, কিন্তু র কোডিং এ নরমাল ভাবে ধরা যায় না। ধরতে হলে আমাদের আইডির মাধ্যমে, একমাত্র আইডির মাধ্যমে ধরতে হয়। দেন যে কোনো একটা আইডি দেন,
ধরেন আমি এবিসি এবিসিডি, আমার মাথায় আসে না অনেক সময় ক্লাসগুলা, এবিসিডি নামে একটা আইডি নিলাম। তো এই আইডিটা আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে ধরবো। ধরার সিস্টেমটা কি, কিভাবে ধরতে পারি, এটা আছে কোথায় আগে বলেন। এই যে আছে কোথায়, এই যে টোটাল ডকুমেন্টের ভিতরে আছে না, আমরা যদি এটা রান করি, বাংলাদেশ কোথায় আছে, এই টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ডকুমেন্টের ভিতরে আছে, তাই তো? সুতরাং আমরা শুরুতে যেটা লিখতে পারি ডকুমেন্ট, ডকুমেন্ট ডট মানে এর ডকুমেন্টের ভিতরে ওই আইডিটাকে ধরবো। আইডি ধরার জন্য অলরেডি এখানে করাই আছে, মেথড দেয়াই আছে, আমরা সেই মেথডটা অ্যাপ্লাই করব। কি করতে পারি, গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট মানে টোটাল পেজটাকে ধরলাম, ডট একটা মেথড অ্যাপ্লাই করব। কি মেথড যদি বলি, গেট এলিমেন্ট বাই আইডি। এখানে লেখার যদি কথা বলি, দেখেন ক্যামেল কেসের মাধ্যমে লেখছে। একটু বলে আসি, আমরা যখন ভেরিয়েবল নিছিলাম, যেমন এবিসি বিভিন্ন টাইপের ভেরিয়েবল নিছি, তাই তো? এই ভেরিয়েবল গুলো যখন নেবেন তখন যদি দুটো নাম হয়, যেমন অনেক ক্ষেত্রে দেখেন লেখা দরকার হয় মেইন মেনু, এরকম লেখার দরকার হয়, এইভাবে ভেরিয়েবল নেওয়া যায় না। ভেরিয়েবলের ভিতর কোনো ধরনের স্পেস থাকতে পারবে না। অন্যান্য প্রোগ্রামিং এ দেখা যায় এইভাবে লেখা হয়, কিন্তু এই বিশেষ করে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এইভাবে না লিখে কেমেল কেসের মাধ্যমে নিতে হয়। কেমেল কেস মানে হলো পরের যে কন্টেন্টটা থাকবে যেটা আলাদা বিষয়, এটা বড় হাতের লিখতে পারেন। তার মানে মেইন, এই যে মেনু এমটা বড় হাতের, এটার সাথে আরেকটা যদি যোগ করেন মেইন মেনু রেসপন্সিভ, তাহলে এই আরইএস রেসপন্সিভ এইভাবে লিখতে পারেন। তো যাই হোক, এখানে এটি ব্যবহার করছে, যেমন লেখছে গেট তারপর এলিমেন্ট, এটা একটা আরেকটা বিষয়, এই জন্য বড় হাতের শুরু করছে। তারপর দেখেন বাই বি বড় হাতের, আইডি, এই জন্য আইডিটাকে ধরার জন্য একটা মেথড অ্যাপ্লাই করছে, এই মেথডের মাধ্যমে আইডিটাকে ধরবে। এরপর একটা ব্র্যাকেট দিতে হয়, ডাবল কোটেশনের ভিতর আইডির নাম দিতে হয়। আমাদের আইডির নাম কি, এবিসিডি। এটার উপর কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে চাই এই মেথডের উপরে, এই জন্য ইউজ করলাম কি ডট। বুঝতেই পারতেছেন, কোনো কিছু করতে হলে ডট দিয়ে দিয়ে করতে হয়। ডট মানে এর, এই মেথডের কি অ্যাপ্লাই করতে চাই, স্টাইল। ডট কি স্টাইল অ্যাড করতে চাই, স্টাইলের কালার দিতে চাই, কালার দিলাম। কি কালার দিতে চাই সেইটা আপনার সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে বলে দিতে হবে। যেমন এখানে দিলাম রেড, মানে লাল কালার করতে চাই, সেভ দিলাম। এখন যদি রিফ্রেশ করি, বাংলাদেশ কি কালার হয়েছে, কালার হয় নাই, সমস্যা কোথায়, সেভ দিছি, রিফ্রেশ করলাম, কাজ করে নাই, ইন্সপেক্ট এলিমেন্ট করেন। এরপরে যেটা দেখতে পারি, আমাদের কনসোলের ভিতরে যান, কোথায় সমস্যা, সিনট্যাক্স এরর কোথায়, দেখে আসি। যখনই সমস্যা হবে, দেখেন সমস্যা হবেই, স্বাভাবিক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন করতে যাবেন, বড় বড় ডেভেলপার তাদের ক্ষেত্রে আপনি তাদের কাজ করতে গেলেও দেখা যায় একটা আটকে যায়। তখন আপনি যেটা করবেন, যে কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে W3 স্কুলে যাবেন। জাভাস্ক্রিপ্ট, W3 স্কুলে জাভাস্ক্রিপ্ট দেখতে চাই, আমরা এখানে আসলাম। এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের অনেক বিষয় আছে, এই যে আউটপুট, সিনট্যাক্স, কমেন্টস, ভেরিয়েবল ইত্যাদি ইত্যাদি দেয়া আছে, সুইচ, লুপ, ব্রেক ইত্যাদি। তো আমাদের দরকার সিএসএস এর বিষয় দরকার, ফরম আছে, ফাংশন আছে ইত্যাদি। এই দেখেন সিএসএস, এখানে আসেন, এখানে কি কি করছে লক্ষ্য করেন। দেখেন তারা পি ট্যাগের একটা আইডি নিছে, তারপরে একটা ইনলাইন যে স্ক্রিপ্ট নিছে, সেখানে বলছে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে এই আইডিটা কল করছে, তারপরে এই ডট দিয়ে স্টাইল দিছে, ডট কালার দিছে, তারপর গুলো দিছে। ধরেন এই জিনিসটি আপনি কপি করবেন, কপি করে আপনার যে সাইট আছে সেখানে পেস্ট করবেন। ধরেন এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে দেখবেন একটা কাজ করে কিনা। রিফ্রেশ করলাম, কি ব্লু কালার হয়েছে, ব্লু কালার হয়েছে।
এখন এই লাইনটাকে কাট করে এখান থেকে নিয়ে যাবেন কোথায়, এই যে স্ক্রিপ্ট ফাইল আছে এখানে নিয়ে আসবেন। এখানে কিন্তু আমি ভুল করছি, এই ভেরিয়েবল লিখে রাখছি দেখেন। আচ্ছা যাই হোক, এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে নিয়ে আসার পরে রিফ্রেশ দেন, দেখেন তো কাজ করে কিনা। সেভ দিনে, এখানে সেভ দিলাম, এখানেও সেভ দিলাম, রিফ্রেশ করলাম, দেখেন কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? ইরর দেখাচ্ছে, যদিও কোন ইরর এটা দিয়ে বোঝা যাচ্ছে না। এখানে ভিআর যে কথাটা আছে এটাকে বাদ দিয়ে দিই। এখন রিফ্রেশ করি, দেখেন তো কাজ করছে কিনা। ইরর আছে? না স্যার। তার মানে আপনি সঠিকও যদি লেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম কাজ নাও করতে পারে। কাজ কেন করে না? কারণ এগুলো হলো কেস সেন্সিটিভ। HTML এ ভুল লেখলেও কাজ করতো, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা জায়গায় ভুল করে রাখবেন, আপনি পরে সঠিক কোড লেখলেও কাজ করবে না। এই জন্য দেখবেন শুধু এইটা যখন লেখছেন সেটা ঠিক আছে, এখানেও ঠিক আছে, আপনার ক্লাস ধরা ঠিক আছে, এখানেও সবকিছু ঠিক আছে, তখন দেখবেন উপরে কোথাও ভুল করছেন কিনা সেটা দেখে আসবেন। এইভাবে সমস্যার সমাধান করবেন। আচ্ছা যাই, আশা করি সমস্যা ক্রিয়েট করাই আপনাকে দেখাইলাম যে আসলে সমস্যা হলে কিভাবে সমাধান করবেন। তো এই হলো বিষয়। আপনি চাইলে এখানে সিএসএস এ আরো অনেক বিষয় আছে, সেগুলোও চাইলে অ্যাড করে নিতে পারবেন। কিভাবে অ্যাড করতে হয় দেখেন, যেমন ধরেন এই যে কালার রেড করছিলাম, এটা ডুপ্লিকেট করলাম, এখানে কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতাম? কালার এইভাবে দিতাম, রেড এর পরিবর্তে ব্লু করে দিই। এইভাবে দেওয়া যাবে না, এভাবে আমরা দিতাম সিএসএস এ। এটা কিন্তু সিএসএস না, এটা হলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডিজাইন করতেছি। এখানে কেমেল কেসের কথা যে বলছিলাম, এখানে সিটা কি করতে হবে, বড় হাতের লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। দেখেন তো কাজ করে কিনা। রিফ্রেশ দিলাম, ওকে ব্লু কাজ করছে। তার মানে বুঝতেই পারতেছেন এরকম। একইভাবে আপনি ফন্ট সাইজ সেটাও সেট করতে পারবেন। দেন ফন্ট সাইজের ক্ষেত্রে কি করতে হবে, ফন্ট সাইজ অবশ্যই বড় হাতের, কত পিক্সেল, 50 পিক্সেল করে দিই। এখন যদি রিফ্রেশ করি দেখেন বড় হয় কিনা, বড় হয়েছে। এখন আপনারা কি করবেন, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কি সিএসএস করবেন এইভাবে? না, এইভাবে করতে বলি না, আপনার সিএসএস দিয়ে অ্যাপ্লাই করবেন। এটা জাস্ট দেখাইলাম যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এইভাবে করা যায়। এই হলো সিস্টেম। যাক, আপনারা এটা আসলে দেখাইছি এই কারণে, যেহেতু অবজেক্ট বুঝাইছি, কিছু মেথড এবং প্রপার্টি দেখাইছি, যে মেথড এবং প্রপার্টি গুলো কিভাবে কাজ করা হয়। যেমন এই ডকুমেন্টের সাথে একটা মেথড অ্যাড করছি, এই যে ডট দিয়ে, সবসময় ডট দিয়ে করতে হয়। তারপর এই এখানে এটা লিখছি দেখেন, তারপর স্টাইলের কি করছি, কালার দিছি, দেখেন এই সবগুলো ডট ডট দিয়ে অ্যাপ্লাই করছি। জাস্ট এইভাবেই করতে হয়। আর এইটা কি দিতে হবে, সিএসএস এর কি কি আছে। এখন আপনার যদি মনে এরকম হয় যে আরো অনেক কিছু কি করা যায়, সিএসএস দিয়ে সবকিছু কি করা যায়, সবকিছু করা যায় না। জাভাস্ক্রিপ্টে যে কয়টা এরকম দেয়া আছে মেথড, ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওই মেথডের বাইরে আর ইউজ করা যাবে না। সেটা কি আছে, আপনি সব থেকে শেখার জন্য ভালো হলো এই W3 স্কুলে এখানে রিসোর্স গুলো দেখে আপনি চাইলে শিখতে পারবেন। আশা করি তাহলে সমস্যা থাকবে না।